এই বাচ্চাগুলো তোদের পিছনে যায়। ঠিক আছে, হ্যাঁ ওকে। জাস্ট মিনিট। আচ্ছা আমরা তাহলে সামনে যে আমাদের পিছনে বাচ্চারা তাহলে ওরা টেবিলে থাকবে। ব্যানারটা ধরতে হবে কিন্তু আপনাদের কোনোভাবেই দেখা যাবে না, যতই ইচ্ছা করি, কারণ এটার হাইট বেশি। দেখার জন্য না, দেখার জন্য। সরস্বতী পিছনে থেকে আজকে সামনে আসলে এরপরে এই ব্যানারগুলো আরো ছোট করতে হবে আসলে। তাহলে বাচ্চারা ধরতে পারে, হাইটটা অনেক বেশি। আমার কাছে আসো বাবা। আর এই বাচ্চারা তো বেশি একটা আনন্দ পাবে। আমরা তোদের রাখো। Great. দৃষ্টি আকর্ষণ করছি উদীচী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আপনারা জানেন বিগত কয়েক বছর ধরে আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সরকারে অবস্থান করছে, কিন্তু একই সঙ্গে আমরা এটিও লক্ষ্য করছি যে এই সরকার, আমাদের সরকার, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার হওয়া সত্ত্বেও মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশে যারা বিশ্বাস করে না তাদের সঙ্গে আমাদের এই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আতাত করে চলেছে। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। আজকের এই বিকেলে আপনাদের সবার সহযোগিতায় আমরা একটি কথাই বলতে আসছি, এই বাংলাদেশে ৭১-এর যে চেতনায় আমরা বাংলাদেশ পেয়েছিলাম, যে চেতনা ধারণ করে আজও চলছি আমরা এই বিদেশে, সেই চেতনাকে সমুন্নত রাখতে আজকে আপনাদের সবার সহযোগিতায় দুটি কথা আমরা বলবো। আপনারা দেখেছেন বিগত কয়েক সপ্তাহে আমাদের শেখ হাসিনার সরকার, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের সরকার যে কাজটি করছেন, সে কাজটিকে আমরা কোনোভাবেই এই বিদেশে থেকে সমর্থন করতে আমরা কোনোভাবেই পারি না। আজকের এই বিকেলে উদীচী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি কথা অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, মূর্তি এবং ভাস্কর্য এ দুটির যে পার্থক্য সেটি আপনি শেখ হাসিনা না বুঝতে পারলেও আপনি অবশ্যই কোনোভাবেই আর্টের ছাত্রী ছিলেন না, আপনি না বুঝতে পারেন, কিন্তু মূর্তি এবং ভাস্কর্য দুটি জিনিস আপনাকে বুঝতে হবে। আপনার যে সভাসদবর্গ আছে তাদের ভিতরে অনেকে সেটি বুঝতে পারেন, কিন্তু কোন কারণে, কি কারণে আপনি হেফাজতের সঙ্গে হাত আঘাত করছেন, কি কারণে আমাদের সুপ্রিম কোর্টের সামনে থেকে এই ভাস্কর্য সরিয়েছেন, আমাদের কাছে বোধগম্য নয়। আজকে এই বিদেশ থেকে পরিষ্কারভাবে জানাতে চাই, আপনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে অবজ্ঞা করছেন, আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে অবজ্ঞা করছেন। যে শক্তি আপনাকে ক্ষমতায় বসিয়েছে তাদেরকে আপনি অবজ্ঞা করছেন। আপনার এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, আমরা এখনো আপনার সঙ্গে আছি, আপনি এখনো সাবধান হন, আপনি হেফাজতকে পরিত্যাগ করুন, না হলে আপনি আমাদেরকে আপনার সঙ্গে পাবেন না। এটি অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই। আর মূর্তির কথা বলেছেন, ওটি এই লেডি জাস্টিসের কোনো অবস্থাতেই একটি মূর্তি ছিল না, ওটি ছিল আপনাদের হেফাজতের গায়ে জ্বালানো একটি ভাস্কর্য। ভাস্কর্যটি বলতো, আমি আইনে বিশ্বাস করি, আমি সমান অধিকারে বিশ্বাস করি, আমি মানবাধিকারে বিশ্বাস করি। এইটি ছিল আমাদের এই মূর্তির কথা, আপনার ভাষায় মূর্তির কথা, এটি আমাদের ভাস্কর্যের কথা, এটি আমাদের জনগণের কথা বলে, এটি আইনের শাসনের কথা বলে, এটি ভোটের কথা বলে, এটি আপনার অধিকারের কথা বলে। সেটিকে আপনি ওখান থেকে সরিয়েছেন, কোন কারণে সরিয়েছেন আমরা যারা সচেতন শক্তি এখানে আপনার সমর্থক তারা বুঝতে পারছি না। আমরা তীব্র প্রতিবাদ জানাই। এর সঙ্গে বলতে চাই, আপনি যদি আমাদেরকে আপনার সঙ্গে পেতে চান, আপনি যদি বাংলাদেশের ৭১-এর যে মূল মন্ত্র সেটিকে সামনে করতে চান, তাহলে আপনার হেফাজতকে বর্জন করতে হবে। হেফাজতের কথা শুনে আপনি আমাদের কোমলমতি যে বাচ্চা তাদের হাতে যে পুস্তক দিয়েছেন, সেখানে কোনো অবস্থাতেই আপনি মানবাধিকারের কথা বলেননি। আপনি যে ভালো ভালো যত রচনা ছিল সেটি আপনি বাদ দিয়েছেন, সেটির আমরা প্রতিবাদ জানাই। একই সঙ্গে বলতে চাই, বাংলাদেশের যে প্রগতিশীল শক্তি, সেই শক্তিকে আপনি একে একে ওই জেলখানায় ঢুকাচ্ছেন কেন? আমাদের
প্রশ্ন, কেন আপনি করছেন এটি আমাদের কাছে পরিষ্কার নয়। আপনি কি ভোট চাচ্ছেন? আপনাকে কোনো অবস্থাতেই মনে রাখবেন এই ভুলটা আপনি করবেন না। হেফাজত আপনাকে বিশ্বাস করে না, মনে রাখবেন। আপনাকে হেফাজত কোনো অবস্থাতেই ভোট দেবে না। যেটাই আপনি করুন, আপনি আমাদের ভোট হারাবেন, হেফাজতের ভোট পাবেন না। এই জনগণের ভোট আপনি হারাবেন, প্রগতিশীল শক্তির ভোট হারাবেন। আপনি ফিরে আসুন, আমরা এখন আপনার সঙ্গে আছি। হেফাজতকে বর্জন করুন, জামাতকে নিষিদ্ধ করুন, বাংলাদেশে ৭১ সংবিধানকে তুলে ধরুন, এটি আমাদের দাবি আছে। আজকের শুনুন, অনেকেই ভোট দেবে না বলছেন, অনেকেই বলছেন ভোট দেবেন না আপনাকে। এটি আওয়ামী লীগ অথবা কোন দলের কথা না, এটি আমাদের মনের কথা। আপনারা খেয়াল রাখবেন, বাংলাদেশ এসছে ৭১ হাত ধরে, বাংলাদেশ এসছে ৫২ হাত ধরে, ৫২ পথ ধরে। সেই পথের বাইরে আপনি চলে যাচ্ছেন, আমরা দূর থেকে সেটি দেখছি। আপনি সাবধান হন, আপনি সাবধান হন শেখ হাসিনা। আপনার সরকারের সঙ্গে সরকারের বিরোধিতা আমরা করছি না, আপনার কিছু পদক্ষেপের বিরোধিতা আমরা করছি। সেই পদক্ষেপগুলোকে আপনি সোজা করে সুন্দর করে মুক্তিযুদ্ধের পক্ষকে সঙ্গে নিয়ে চলুন, এটি আমাদের দাবি। এর বেশি কিছু বলতে চাই না। আপনারা দেখছেন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরিয়েছেন, অপসারণ করিয়েছেন। এটি দরকার ছিল না। আপনি খুশি করার চেষ্টা করেছেন কাকে? এটি অন্যায় কাজ করেছেন। বলুন, আপনি অন্যায় করেছেন, অন্যায় করেছেন সবাই। আপনি আমাদের সঙ্গে বেইমানি করেছেন, আপনি করতে পারেন না। আমরা আপনার সহযোগিতার শক্তি, আমরা অবশ্যই এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানো, আরিফ নূর আপনারা জানেন উদয়চির কেন্দ্রীয় কমিটির সদস্য, একজন বিখ্যাত নেতা, সে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের ছেলে, তাকে গ্রেফতার করেছিল। আমরা অত্যন্ত আনন্দ সঙ্গে জানাতে চাই তাকে কোন কারণে শেখ হাসিনা বোধোদয় হয়েছে, হয়তোবা হবে, তাকে ছেড়ে দিয়েছে। আজকে এই প্রসঙ্গটি এখন বলার কোনো প্রয়োজন নেই। আরিফ নূর বাইরে এসেছেন, লিটন নন্দী তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আরো অনেককে ছেড়ে দেওয়া হয়েছে। যারা এখানে আছেন তাদের উদ্দেশ্যে আরেকটু কথা বলতে চাই। বাংলাদেশের আমাদের অন্তরের হাজার বছরের যে সংস্কৃতি, সেখানে এই হেফাজত, এই জামাতি এবং বিএনপির মতো ওই দল এই সংস্কৃতিকে কি করেছে আপনারা জানেন। এই হাজার বছর সংস্কৃতিকে অস্বীকার করছে। বাংলাদেশি সংস্কৃতি কি আমাদের বোধগম্য নয়? হাজার বছরে বাঙালি সংস্কৃতিকে কাটিয়ে বাংলাদেশি সংস্কৃতির কথা বলার কথা আমাদের নয়। এটা আমাদের অন্তরের কথা নয়, এটি ৭১-এর কথা নয়, এটি মুক্তিযুদ্ধের কথা নয়, এটি আমাদের বাংলাদেশের কথা নয়। পরিষ্কারভাবে বলতে চাই, আজকের এই মঞ্চ থেকে, আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে পরিষ্কারভাবে বলতে চাই, যদি আপনি ভেবে থাকেন, বর্তমান সরকারকে বলছি, উদীচী আপনার পক্ষের শক্তি এখনো আছে, থাকবে। যদি আপনি ভেবে থাকেন এদেরকে পাশ কাটিয়ে এই বাংলাদেশে যারা বিশ্বাস করে না, যারা পাকিস্তানের ঔরসজাত হেফাজত, তাদেরকে কাছে নিয়ে আপনি কি করবেন আমাদের কাছে বোধগম্য নয়। তাদের ভোট আপনি পাবেন না। একই সঙ্গে আবার রিপিট করতে চাই, আমাদের ভোট আপনি হারাবেন। কাজটি করবেন না, ফিরে আসুন। আমাদের সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে ওই ভাস্কর্য, যেটি আমাদের বিচারের কথা বলে, মানবাধিকারের কথা বলে, যেটি মানুষের কথা বলে, আমাদের স্বাধীনতার কথা বলে, আমাদের হাজার বছরের সংস্কৃতির কথা বলে, সেটিকে আবার ওখানে পুনঃস্থাপিত করুন। এটাই দাবি আমরা জানাচ্ছি এখানে। এবং প্রগতিশীল যত শক্তি আছে বাংলাদেশে, তাদেরকে আপনি কোনো অবস্থায় জেলের ভিতরে ঢোকাবেন না। এতে আপনি ভালো কাজ করবেন না, এতে আপনি ভোট পাবেন না। হেফাজতের ভোটটা পাবেনই না। হেফাজত, মনে রাখবেন, হেফাজত আপনাকে বিশ্বাস করে না। আপনাকে সারা জীবন হেফাজত মনে করে ওই ভারতের দালালে যারা বলে, পিছনে গিয়ে বলে, আপনি এটা থেকে বের হয়ে আসতে পারবেন না। আপনি আমাদের ভোট হারাচ্ছেন। আপনি যত বুদ্ধিজীবী বাংলাদেশে আছে, স্বাধীনতার পক্ষের শক্তি আছে, বা যারা ৭১ মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, তাদেরকে আপনি হারাচ্ছেন। দিনে দিনে, মাসে মাসে, বছরে আপনি তাদেরকে হারাচ্ছেন। এই ভুলটি আপনি করবেন না। সুধী মণ্ডলী, আজকে আমাদের সঙ্গে আরো অনেকেই যোগ দিয়েছেন। এখানে আমাদের সঙ্গে আমি বলতে চাই, আচ্ছা যারা মুজাহিদ ভাই, দুজন বিখ্যাত ব্যক্তি বলার চেয়ে বলতে পারি, আমাদের উদীচীর জন্মলগ্ন থেকেই উনি আছেন এবং ২১-এ পদকপ্রাপ্ত
সাহিত্যিক ডক্টর জ্যোতি প্রকাশ দত্ত আমাদের সঙ্গে আছেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ডক্টর পুরবী বসু, উনি আমাদের সঙ্গে পেছনে আছেন। আমাদের সঙ্গে আছেন আমাদের উদীচীর উপদেষ্টা সৈয়দ মোহাম্মদুল্লাহ, এবং সঙ্গে অনেকে আছেন ফেরাল বেগ, সঙ্গে নাম বলে শেষ করতে পারবো না, মাহমুদুল্লাহের কথা বলেছি। আমরা প্রত্যেকের কাছ থেকে যদি কথা শুনবো, কিন্তু একটি জিনিস আপনারা খেয়াল করবেন, এদিকে কিছু বাচ্চাকে আমরা নিয়ে এসেছি, সারাদিন উদীচীর ক্লাস করে, আপনারা জানেন 73rd কর্নারে IS 230-তে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা ক্লাস করে। এরা একেবারে হয়রান। তারপরে আজকে রোজার দিন, সব বাচ্চা আসে নাই। একটি কথা আমাদের সবার স্মরণ করা উচিত, এই বাচ্চাগুলো আমাদের সংস্কৃতির কথা জানতে চায়, আমাদের ইতিহাসের সঠিক ইতিহাসের কথা জানতে চায়, তারা বাংলা ভাষা শিখতে চায়। আমাদের ইতিহাস যদি ভুল থাকে, এই বাচ্চারা কি শিখবে? স্বাধীনতার সঠিক ইতিহাসটা আমরা বলার চেষ্টা করি, 1000 বছরে বাংলা সংস্কৃতির কথা বলার চেষ্টা করি দেশের বাইরে। আর একই সঙ্গে খুব কষ্টের সঙ্গে, খুব দুঃখের সঙ্গে বলতে হয়, বাইরে বাংলাদেশের ভিতরে বসে, সরকারের উচ্চ পর্যায়ে বসে আপনি আমাদের কথা তো ভাবেনই না। আপনি আপনার সঙ্গে আপনার আখের গুছাতে গিয়ে হেফাজতের মতো একেবারে অপাঙ্ক্তেয় যারা মানুষ হিসাবে, যাদেরকে আমি বলতে চাই অমানুষ, জানোয়ার, প্রাণী, তাদেরকে নিয়ে আপনি কাজ করছেন। এটি করবেন না। আমাদের দাবি, আপনি আপনার কাছে আবারও বলবো, এই কাজ থেকে আপনি বিরত থাকবেন। দর্শক শ্রোতা, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। যদিও অপসারিত যে ভাস্কর্য, যাকে মূর্তি আখ্যা দিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরিয়ে ফেলা হয়েছিল, সেটা সুপ্রিম কোর্টের এনেক্স বিল্ডিংয়ের সামনে প্রতিস্থাপন করা হয়েছে। অযাচিতভাবে এই বিষয়টিতে হস্তক্ষেপ করেছে হেফাজতে ইসলাম। মূল যে জায়গাটা, সেটা হচ্ছে যে এটা মানোত্তীর্ণ মূর্তি অথবা ভাস্কর্য কিনা সেটা পরের বিষয়। এই মানোত্তীর্ণতার বিষয়টা কখনোই সামনে আসেনি। কাওমি মাদ্রাসাকে এক ধরনের এন্ডোর্সমেন্ট দেওয়ার সময় গণভবনে যখন কাওমি মাদ্রাসার প্রধান আহমেদ শফি এই দাবি দাওয়া নিয়ে আসে, সেই অনুষ্ঠান থেকে মাননীয় প্রধানমন্ত্রী এক ধরনের নেগোসিয়েটিং টোনে বলেন যে এই ধরনের ভাস্কর্য অথবা মূর্তি সুপ্রিম কোর্টে মানায় না। মূল জায়গাটা হচ্ছে স্পিরিটের জায়গা। আদৌ আমরা কোনোভাবে কোনো সাম্প্রদায়িক শক্তির বলে দেয়া অথবা ডিকটেট করা কোনো ম্যানিফেস্টো অনুযায়ী আমাদের দেশ চালাবো, নাকি আমরা আমাদের 71-এ যেই নীতির ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল সেই নীতির ভিত্তিতে দেশ চালাবো? আমাদের ঠিক করতে হবে সেই বিষয়টি। আজকে ভোটের রাজনীতি আছে, আমরা বুঝি, আমরা বুঝতে পারি রাজনৈতিক অনেক কলা কৌশল আছে, মারপ্যাচ আছে, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের কাছে রাজনীতির কোনো মারপ্যাচ নেই। আমরা সাধারণ মানুষ একটা জিনিসই বুঝি, আমরা যেই নীতির ভিত্তিতে দেশ স্বাধীন করেছি, যেই নীতির ভিত্তিতে আমাদের 30 লাখ মানুষ শহীদ হয়েছে, 2 লাখ মা বোন ইজ্জত হারিয়েছে, সেই নীতির ভিত্তিতেই আমরা দেশ চালাবো। সেখানে কোনোভাবে সাম্প্রদায়িক কোনো শক্তির কোনো ধরনের কোনো আনাগোনা আমরা সহ্য করব না। 2013 সালে সংগঠিত গণজাগরণ মঞ্চের আন্দোলনের আপনারা সবাই জানেন, সেই সময় সেই আন্দোলনে আমাদের অনেক সাথী, আমাদের বন্ধু, আমাদের ছোট ভাই, আমাদের ভাই নৃশংসভাবে খুন হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে। রক্তের দাগ এখনো শুকায়নি। সেই রক্তের দাগের উপর দিয়ে বর্তমান সরকার যে নীতি ভ্রষ্টতা তৈরি করলো, সেটা একটা উদাহরণ হয়ে থাকবে। কোনোভাবে এই সাম্প্রদায়িক শক্তির সাথে হাত মেলালে পরে আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের রাজনীতির ভবিষ্যৎ কি হতে পারে তা আমরা আপামর জনসাধারণ আমরা খুব ভালোভাবে জানি। সুতরাং অন্যান্য যে সকল জনসভা থেকে দাবি করা হয়েছে, ঠিক সেভাবেই এই জনসভা থেকে আমরা দাবি করছি, আমরা অনুরোধ করছি, যাতে বাংলাদেশে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সরকার কোনোভাবেই কখনোই সাম্প্রদায়িক কোন শক্তির সাথে আপোষ করে কোন ধরনের 1971 সালে যে নীতির ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে
সেই নীতির বিরুদ্ধে যে সেই আপোষনামার ভিত্তিতে দেশ পরিচালনা করার চেষ্টা না করে, সেটা আমাদের অনুরোধ। আমরা ইতিমধ্যেই জেনেছি সেই অপসারিত ভাস্কর্যটি প্রতিস্থাপিত করা হয়েছে, কিন্তু সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য না এই কারণে, কারণ সেই ভাস্কর্যটি সাম্প্রদায়িক একটি শক্তির আন্দোলনের দাবির ভিত্তিতে সেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপসারণ করা হয়েছিল। সুতরাং আমরা আমাদের স্পিরিট নিয়ে আমরা সাম্প্রদায়িক শক্তি সেই স্পিরিটের কাছে হেরে গেছি। আমরা হারতে চাই না, আমরা কোনোভাবে হারবো না। আমাদের বন্ধু, আমাদের ভাইয়ের রক্ত দাগ এখনো শুকায়নি। আমরা অনুরোধ করব মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠনের কাছে, আপনারা কোনোভাবে আপোষনামায় যাবেন না। যদি যান, যদি থাকেন, আমরা আপনাদের সাথে থাকবো না, বরং আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে সব সময় থাকব। এই ভুল করবেন না, দেশটাকে আগুন জ্বালিয়ে দেবেন না, দেশটাকে ধ্বংস করে দেবেন না, এটা আমাদের অনুরোধ। ধন্যবাদ। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের উদীচীর উপদেষ্টা সর্বজনের শ্রদ্ধেয় সৈয়দ মোহাম্মদুল্লাহ। দেশ আজ মহা এক সংকটকালের সম্মুখীন, মহা বিপদের সম্মুখীন। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গঠন ছিল মুক্তিযুদ্ধের প্রতিজ্ঞা। সেই প্রতিশ্রুতি থেকে আমরা বেরিয়ে আসছি, আমরা সরে যাচ্ছি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে কথিত একটি দল এখন ক্ষমতাসীন, কিন্তু ক্ষমতার স্বার্থে সেই দল মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, আদর্শ বিরোধী শক্তির সাথে আপোষ করছে। আপোষ করে কেবল সুপ্রিম কোর্টের ভাস্কর্য সরাচ্ছে না, এরপরে দাবি আসবে অপরাজেয় বাংলা সরাতে। ম্যাট্রো অফ ফ্যাক্ট তারা দাবি করেছে অপরাজেয় বাংলা সরাতে হবে, শহীদ মিনারে যাওয়া যাবে না বলে আমাদের সমস্ত কিছুতে থেকে তারা সরিয়ে দেবে। তাদের মাদ্রাসার ডিগ্রিকে মাস্টার্স ডিগ্রি, পিএইচডি ডিগ্রি এগুলা করে দিতে হবে। আমরা তাদের দাবি মতো, এবং ব্লাসফেমি আইন করবে পাকিস্তানের মতো, এটা তাদের দাবি। যে কোনো লোক কোনো সময় ধর্ম সম্পর্কে, ব্যক্তিগত বিশ্বাস সম্পর্কে কিছু বললে তাকে হয় খুন করা হবে, নতুবা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাকে গ্রেফতার করা হবে। এই বাংলাদেশ আমরা চাই না। ধর্ম আমরা যারা মানি, অবশ্যই আমরা নিজেরা, সেটা আমাদের ব্যক্তিগত বিশ্বাস, আমরা ধর্ম মানব। ধর্ম এবং রাষ্ট্র দুটো জিনিস। এই হচ্ছে 71 সালের মুক্তিযুদ্ধের প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা থেকে আমরা সরে আসবো না। এই জন্য যে যেখানে আছেন সকলের প্রতি অনুরোধ, আমি বড় বড় কথা বলতে পারি, কিন্তু অনুরোধ করি আপনারা সবাই সোশ্যাল মিডিয়ায় স্পেশালি লেখালেখি করেন। এই সরকার এই মৌলবাদীদের ভোটের জন্য তাদের সাথে নিজেদের ভাগ্য সঁপে দিয়েছে, কিন্তু তারা নিজেদের যে ভোট ব্যাংক সেটা তারা হারিয়ে ফেলবে। এটা নিশ্চিত যে তাদের যে ভোট ব্যাংক, ধর্মনিরপেক্ষ শক্তি, তারা তাদের ভোট দেবে না, তারা ভোটদানে বিরত থাকবে। এবং আরেকটি অত্যন্ত খারাপ কাজ এই সরকার করছে, তারা নিজেদেরকে মনে করে তারা মুক্তিযুদ্ধের চেতনা সোল এজেন্ট, ধর্মনিরপেক্ষতা সোল এজেন্ট। সেই জন্য শাহবাগ মঞ্চের লোকদেরকে তারা দমিয়ে রাখছে। অন্যান্য অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ যে দল এবং ব্যক্তি আছে তাদেরকে দমিয়ে রাখছে, তাদেরকে ফিল্ডে আসতে দিচ্ছে না, এবং তারা কিছু বললেই তাদের দেশপ্রেম নিয়ে তারা প্রশ্ন করছে। এটা তারা নিজের পাড়ে নিজের কুড়াল মারছে, নিজের সলিড যে সাপোর্ট সেটা থেকে বিচ্যুত হচ্ছে। কিন্তু এই যে তথাকথিত মৌলবাদী শক্তি, যখন ভোট আসবে, নির্বাচন আসবে, সেই সময় এটা হলফ করে বলা যায় এদের কেউ আওয়ামী লীগকে ভোট দেবে না, ফলে এরা এইদিকেও হারাবে ওদিকেও হারাবে। দু নৌকোয় পা দিতে যে আমাদের আদর্শ থেকে তারা আমাদেরকে বিচ্যুত করার চেষ্টা করছে, সেটার তো ক্ষতি করছেই, কিন্তু নিজেদের সর্বনাশ করছে, মুক্তিযুদ্ধের পক্ষের অনৈক্য সৃষ্টি করছে। এই সর্বনাশা পথ থেকে বাংলাদেশকে সরে আসতে হবে। দেশে বিদেশে সকল অসাম্প্রদায়িক বাংলাদেশির প্রতি আমার আকুল আবেদন, আপনারা মুক্তিযুদ্ধের চেতনায় অটল থাকুন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে যেভাবে পারেন আন্দোলন চালিয়ে যান। এই আমার অনুরোধ, এবং আমরা সকলেই আন্দোলন চালিয়ে যাব। ধন্যবাদ সকলকে। আমরা এই প্রতিজ্ঞায় অটল থাকতে বাধ্য। আজকে উদীচী
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমরা এখানে বিক্ষোভ সমাবেশে হাজির হয়েছি। এর কারণ একটি, আপনি একটু আগে শুনলেন আমাদের উদীচীর উপদেষ্টা শ্রদ্ধেয় সৈয়দ মোহাম্মদুল্লাহ বলেছেন, আজকের সরকার, আমাদের সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, আমাদের পক্ষে কাজ করছেন না। মুক্তিযুদ্ধের পক্ষে সরকার কাজ করছে হেফাজতের পক্ষে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রতিবাদ জানাচ্ছি এই সুপ্রিম কোর্টের সামনে থেকে যে ভাস্কর্য আপনি সরিয়েছেন মূর্তি বলে, সেই ভাস্কর্যকে আবার আপনি ওখানে নিয়ে আসবেন। মিনাল হককে আপনি দুঃখ দিয়েছেন, একজন ভাস্কর সারা জীবন যিনি ভাস্কর্যের পেছনে খেটেছেন, তাকে আপনি কষ্ট দিয়েছেন। বাংলাদেশের মানুষকে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে আপনি অবহেলা করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আপনি প্রগতিশীল পক্ষের লোককে জেলে ঢুকিয়েছেন। আমরা এর প্রতিবাদ জানাই। কাজটি করবেন না। আপনি কখনোই কোনো অবস্থাতেই হেফাজতের ভোট পাবেন না, আপনি নিজেও জানেন। একই সঙ্গে আপনি এই প্রগতিশীল পক্ষের ভোট হারাচ্ছেন। আপনি ৭১-এর মুক্তিযুদ্ধের বিশ্বাসে আবার ফিরে আসুন। আপনি আমাদের ১,০০০ বছরের বাংলা সংস্কৃতির কথা বলুন, আমাদের জনগণের কথা বলুন। আজকের এই মঞ্চে আমরা নিউ ইয়র্কের এই মঞ্চ থেকে, ডাইভার্সিটি প্লাজা থেকে বলতে চাই, আমরা এখনো আপনার সঙ্গে আছি। আপনি হেফাজতের সঙ্গ ছাড়ুন, আপনি অবশ্যই হেফাজতের সঙ্গ ছাড়বেন। শুধু মন্ডলী, এবারে আমাদের সঙ্গে মুজাহিদ আনসারি আমাদের সহযোগী সংগঠনের পক্ষ থেকে দুটি কথা বলবেন। মুজাহিদ আনসারি। আমরা আজকে বাংলাদেশের মানুষ একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। ৭১ সালে ৩০ লক্ষ মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে, ২ লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারিয়ে আমাদের হাতে যে বাংলাদেশ তুলে দিয়েছিলেন, তার মূল চেতনা ছিল একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ। আজকে আমরা শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্যে কিংবা নিজেদের ক্ষমতাকে নির্বিঘ্ন করার জন্যে আমরা সাম্প্রদায়িক অপশক্তির কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছি, আমরা আপোষ করতে যাচ্ছি। এবং এই আপোষটি কারা করছেন? যারা ৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন সেই দল। সবচেয়ে দুঃখজনক বিষয়টি, যে দলের হাত দিয়ে এই জাতি স্বাধীনতা অর্জন করেছে, সেই দলের হাত দিয়েই আজকে সাম্প্রদায়িক শক্তির সাথে আমরা আপোষ করতে যাচ্ছি। এর চাইতে করুণ, এর চাইতে নিন্দাজনক, ন্যাক্কারজনক ঘটনার বাংলাদেশের ইতিহাসে হতে পারে না। তাই এই জাতি আজকে সংকটকাল অতিক্রম করছে। আমরা আমাদের ৩০ লক্ষ শহীদের রক্ত চুয়ে শপথ দিয়ে বলতে চাই, এই বাংলাদেশ, যে বাংলাদেশ তোমরা জীবন দিয়ে আমাদের হাতে তুলে দিয়েছ, এই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষা করার সর্বশেষ লড়াইয়ে আমরা সবাই আমাদের জীবন বিলিয়ে দেব। বাংলাদেশকে আমরা সাম্প্রদায়িক রাষ্ট্র হতে দেব না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি জিনিস বলতে চাই, আজকে বাংলাদেশকে আপনি যে জায়গায় নিয়ে রাখছেন, যে জায়গায় দিয়ে যাচ্ছেন, এই যে আমাদের কোমলমতি শিশুরা এখানে দাঁড়িয়ে আছে, এরা আর বাংলাদেশে কোনোদিন ছবি আঁকতে পারবে না। এরা আর কোনোদিন মায়ের কোলে শুয়ে আর আমাদের বীরত্বের কাহিনী শুনতে পারবে না। বীরত্বের ইতিহাস শোনার জন্য মায়ের কোলে শুয়ে যে শিশু কোম্পানির গান শোনার কথা ছিল, তাদের কাছে আমাদের কলঙ্কের ইতিহাস হয়ে থাকবে। আপনার কাছে দোহাই, বাংলাদেশকে এই বিপজ্জনক জায়গায় ঠেলে দেবেন না। আমরা বাংলাদেশের মানুষ, আমরা নতুন করে বলতে চাই, আমাদের দেশে যদি একটি মানুষ বেঁচে থাকে, লড়াই জন্মান্তরে হবে। ফিলিস্তিনের মানুষ জন্মান্তরে দেবে। যুদ্ধের ময়দানে শিশু জন্ম নিচ্ছে, যুদ্ধের ময়দান থেকে যুদ্ধবিদ্যার শিক্ষা গ্রহণ করছে, শিক্ষা গ্রহণ করে লড়াই করে আবার নিজের জীবন বিলিয়ে দিচ্ছে। সেই রকম জন্মান্তরে বাংলাদেশের পথে প্রান্তরে লড়াই হবে, কিন্তু বাংলাদেশকে আমরা কোনোদিন এই পাকিস্তানি প্রেতাত্মাদের কাছে, সাম্প্রদায়িক শক্তির কাছে পরাস্ত হতে দেব না। বাংলাদেশ পরাজিত হওয়ার জন্য বাংলাদেশে জন্ম নেয় নাই। আমরা আজকে প্রবাস থেকে আপনাদের সবাইকে, প্রবাসের সবাইকে, দেশের মানুষকে আমরা আহ্বান জানাই, আসুন এই ভুল থেকে সরকার যেন বেরিয়ে আসতে পারে, সেই জায়গায় আমরা যেন দাঁড়াতে পারি। আজকে যারা নিঃশর্তভাবে সরকারের এই খারাপ কাজটিকে যারা সমর্থন দিয়ে যাচ্ছেন, তারা শেখ হাসিনাকে একটা বিপজ্জনক জায়গায় ঠেলে দিচ্ছেন। আমরা বলতে চাই, শেখ হাসিনাকে রক্ষা করতে চাই। শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আজকে এই সাম্প্রদায়িক শক্তিকে দূরে ঠেলে দিতে হবে। সাম্প্রদায়িক শক্তি কোনোদিন শেখ হাসিনার বন্ধু হতে পারে না, বাংলাদেশের বন্ধু হতে পারে না। এরা পাকিস্তানের বন্ধু, পাকিস্তানের বন্ধুরা কোনোদিন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের বন্ধু হতে পারে না। সেই জন্য
মানুষকে বলবো, আসুন প্রবাস থেকে আমরা সেই আহ্বান জানাই, দেশের মানুষের প্রতি আহ্বান জানাই, একটি মূর্তি অপবাদ দিয়ে আমাদের ভাস্কর্য সরানোর যে চক্রান্ত হচ্ছে, এখান থেকে আমরা বলতে চাই বাংলাদেশের প্রতিটি গ্রামে আগামী দিনে ভাস্কর্য হবে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য। এই গ্রামে গ্রামে যে ভাস্কর্য হবে, সেই ভাস্কর্য আমাদের মনের মন্দিরে যে ভাস্কর্য হচ্ছে, তা তো কেউ ছিনিয়ে নিতে পারবে না। আসুন আমরা আহ্বান জানাই, দেশে বিদেশে এই অপশক্তির বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করে তুলি। সেই সংগ্রামের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ যেন আমরা দেখতে পাই, সেই বাংলাদেশের জন্য সবাইকে, সেই বাংলাদেশের সংগ্রামে একাত্ম হওয়ার জন্য, যুদ্ধাবলীদের আন্দোলনের জন্য আপনারা আমরা যেভাবে একাত্ম হয়েছিলাম, সেইভাবে আবার নতুন করে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষা করার জন্য আসুন আমরা সংগ্রামে অবতীর্ণ হই। আপনাদের সবাইকে আগামী দিনের সংগ্রামে আপনাদের সাথে পাবো, সে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। ফোরামের সভাপতি আমাদের সঙ্গে আছেন খোরশেদ ভাই, দুটি কথা বলবেন। ভাই ও বোনেরা, বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উদীচীকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের নিউ ইয়র্কের প্রতিনিধি হয়ে তারা আজকে যে উদ্যোগ নিয়েছেন ভাস্কর্য অপসারণের প্রতিবাদে এই সমাবেশের জন্য। আপনারা জানেন ইঞ্জিনিয়ার জীবন বিশ্বাস এবং তার স্ত্রী এবং আমাদের বিশ্বাসদা, এরা সবাই দীর্ঘদিন ধরে প্রবাসে থাকা। আমাদের নতুন প্রজন্ম যাতে আমাদের সংস্কৃতি থেকে দূরে সরে না যায়, সেই জন্য তাদেরকে বাংলা ভাষা ও সংস্কৃতি শেখানোর জন্য তারা কাজ করছেন। আজ তারা এসেছেন এখানে কেন? আমি একজন মুক্তিযোদ্ধা। ৭১-এ আমরা যে জন্য লড়াই করেছিলাম, সেই লড়াই আমি বলবো মোটেই আমাদের সমাপ্ত হয় নাই। আমরা ওই যুদ্ধে ৭১-এ পাকিস্তান আর তার সহযোগী মুসলিম লীগ, জামাতে ইসলাম, নেজামে ইসলাম যাদের সাথে লড়াই করেছিলাম, সেই শক্তিগুলোই আবার এখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, যিনি যুদ্ধ অপরাধীদেরকে ফাঁসি দেওয়ার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন, সেই তিনিই আজকে, এটা অত্যন্ত দুঃখজনক যে আজকে ভোটের রাজনীতি আসতেছে দেখে, সামনে ভোট হবে দেখে তিনি মনে করতেছেন যে হেফাজতকে নিয়ে আমি বোধহয় আমার ভোট ব্যাংক বাড়াচ্ছি। ওই কল্পনা থেকে তিনি আজ ইসলামী শক্তিকে তোষামোদ করে আগামী নির্বাচন পার হইতে যাচ্ছেন। কিন্তু আপনারা জানেন এই শক্তি কোনোদিন ধর্মনিরপেক্ষ শক্তিকে কোনো দিনও তারা ভোট দেবে না। এটা শেখ হাসিনারও জানা নয়, কিন্তু আমি জানি না আওয়ামী লীগের ভিতরে একটা কুচক্রী মহল যারা মুক্তিযুদ্ধেরও বিরোধিতা করেছিল, সেই খন্দকার মুশতাকের দল, তাদেরই সহযোগী যারা যারা আমেরিকার সাথে তখনও ছিল, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসাবে ছিল, সেই শক্তিগুলো তাজউদ্দিনের বিরুদ্ধে ৭১-এর 10 মাস আমাদের বিরুদ্ধে ছিল। এরপরে বঙ্গবন্ধু আসার পরে বঙ্গবন্ধু এবং তাজউদ্দিনকে তারা বিচ্ছিন্ন করে বঙ্গবন্ধুর খুন তারা নিশ্চিত করেছিল। 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার পর তারা পুরোপুরি আবার এই দেশটাকে, আপনারা দেখছেন বাংলাদেশ বেতার কি হয়ে গেল, কি রেডিও হলো, রেডিও বাংলাদেশ হয়ে গেল, অর্থাৎ সবকিছু আবার পাকিস্তানের আদলে হয়ে গেল। এরপরে জিয়ার, এরশাদের সমস্ত স্বৈরশাসনের আমলগুলো, অর্থাৎ আমি যে বললাম ৭১-এর লড়াই আমাদের শেষ হয় নাই, পাকিস্তানিদের সাথে আমাদের লড়াই শেষ হয় নাই, সেই কাজটাই চলতেছে এখনো পর্যন্ত। সেটা থেকে মুক্ত হয়ে আসার জন্য সমগ্র জাতিকে আমাদের দাঁড়াইতে হবে, তাইলেই একমাত্র আমরা সামনের দিকে অগ্রসর হইতে পারবো। এবং আমাদের ভিতরে আওয়ামী লীগ হোক, আওয়ামী লীগের ভিতরে বিভিন্ন প্রতিক্রিয়াশীল শক্তি হোক, তাদের সবাইয়ের বিরুদ্ধে যখন আমরা সবাই সোচ্চার হব, এই দেশের সমস্ত মানুষ, প্রবাসের সমস্ত মানুষ আমরা যখন সক্রিয় হব, সোচ্চার হব, প্রতিবাদ করব, তখনই একমাত্র আমাদের দেশটাকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। এই যে আমাদের ছোট ছোট শিশুদেরকে নিয়ে মায়েরা এসেছেন, আপনারা জানেন পাকিস্তানের মধ্যে আজকে কি হচ্ছে, নারীদের অবস্থা কি হচ্ছে, অন্য ধর্মাবলম্বীদের অবস্থা। আজকে সেই বাংলাদেশটাকে তারা পাকিস্তান বানানোর জন্য, পাকিস্তানের আদলে একটা মুসলিম বাংলাদেশ বানানোর জন্য তারা আজ ষড়যন্ত্র করছে। এবং এই প্রক্রিয়া কোনো অবস্থাতেই আমাদের বাংলাদেশে
বাংলাদেশের মানুষ সহ্য করবে না। আমরা স্বাধীনতা রক্ষা করব, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি আমরা রক্ষা করব এবং আমরা দেশটাকে সামনে নিয়ে যাব। সেটাই আমাদের লক্ষ্য হোক এবং সামনে আরও বৃহৎ কর্মসূচি যেন আমরা দিতে পারি। সেখানে আমাদের উদ্যোগীর যারা আজকে উদ্যোক্তা তারাও আমাদের সাথে থাকবেন, এ কথা বলেই শেষ করছি। আচ্ছা, এরপরে আসছেন যুক্তরাষ্ট্রের সহসভাপতি সুব্রত বিশ্বাস, দুটি কথা বলবেন এবং এরপরে আসবেন শ্রদ্ধেয় বেলাল বেগ। আমি কোনো বক্তৃতা দেব না ভাই, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনার বাবার নির্দেশে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। আমার মতো আমি বেঁচে আছি, আমার মতো হাজার 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 লক্ষ লক্ষ লোক, 30 লক্ষ লোক মারা গেছে এই দেশের জন্য। আপনি আজকে যে কাজটি করতেছেন, আজকে ভাস্কর্যের পায়ে কোড়াল মারতেছে না এই বাংলাদেশের, এবং আপনার পায়ে আপনি বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছেন? আজকে দেশের শহীদের রক্তের প্রতি আপনি বিশ্বাসঘাতকতা করতেছেন। আপনি এই পথ থেকে দয়া করে সরে আসুন। আপনি দেশকে, আপনি হেফাজত, আপনার কোনো শক্তি না। আমাদের লজ্জা লাগে আপনার বিরুদ্ধে আজকে কথা বলতে, যে শক্তির বিরুদ্ধে আমরা মুক্তিযুদ্ধ করেছি, সেই শক্তির সাথে আজকে আপনি আঘাত করছেন। দয়া করে সেই পথ থেকে সরে আসুন, দেশটাকে রক্ষা করুন। এবার আসছেন আমাদের সর্বজনা শ্রদ্ধেয় উদীচীর উপদেষ্টা এবং উদীচী স্কুলের বাংলা বিভাগের প্রধান শ্রদ্ধেয় বেলাল বেগ। আসছেন শ্রদ্ধেয় বেলাল বেগ। প্রবাসী বন্ধুরা, আমরা প্রতিবাদ করছি, আসলে আমরা আপনাদের কথাগুলো বলার চেষ্টা করছি। এখানে দু একজন মানুষ হয়তো থাকতে পারেন যারা 25শে মার্চের রাত্রে ঢাকা শহরে ছিলেন। 25শে মার্চ থেকে রক্তের যে বন্যা বয়ে গেছে আপনারা সে জানেন। আমি অত লম্বা করে যাব না, আপনাদেরকে একটা কথা মনে করে যে শেখ হাসিনা কি করে ভুলে গেলেন তার বাবা মাকে, ভাইয়ের বোনদের যারা খুন করলো, রক্তে ভাসিয়ে দিল, তারা কারা ছিল? তারা যারা ছিল তাদেরই একটা সংস্করণ এটা। এই তার বাবা মাকে যারা সপরিবারে মারল, জাতির তখনকার মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ নেতাদের জেলখানা আগে ঢুকি নিয়ে ওদেরকে হত্যা করলো। এই কাজটা করার উদ্দেশ্য কি ছিল? শেখ হাসিনা একজন রাজনীতিক হিসেবে এটা বুঝুন না যে বাংলাদেশকে তখনই হত্যা করতে চেয়েছিল। সেই লোকগুলো তার নিজের বাবা মাদের হত্যা করলো, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে শ্রেষ্ঠ নেতাদের আগে জেলখানা ঢুকিয়েছে, তারপরে জেলখানা নিয়ে গোপনে হত্যা করেছে। তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে আতুর করে হত্যা করা। এই যারা বাংলাদেশকে প্রতি মুহূর্তে হত্যা করতে চায় যারা এই সমস্ত হেফাজত, জামাতে ইসলামী সবকিছু একই জিনিস। তারা কিসের কথা কয়? ইসলামের রাজত্ব করবে। সমস্ত পৃথিবীতে গোটা মিডল ইস্ট এই ইসলামের নামে রক্তাক্ত হয়ে গেছে। কোথায় ইসলাম আছে? ওরা মুসলমানদের নিজেদের ধর্মটাকে শেষ করে দিল এই হেফাজতের কাছে। আবার যদি বাংলাদেশ যায়, তারা প্রথম কাজটা কি করবে? জামাতা হেফাজত মিলে প্রথম কাজটা করবে, 71 সনের যত লোক আছে ইন্দোনেশিয়ার মতো, ইন্দোনেশিয়ার কমিউনিস্ট পার্টিকে একসাথে খুন করা হয়েছিল। এরা আমাদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষে সমস্ত নেতা, সমস্ত শিক্ষিত মানুষ, সমস্ত ডাক্তার, সমস্ত
করে দেবে, কারণ তারা আমাদের কোনো বীজ বাংলাদেশে রাখবে না। এবং এই কথাটা রাখবে না তার একটা প্রমাণ শেখ হাসিনা বহু আগে পেয়েছে, কিন্তু কেন তার বিরুদ্ধে প্রথম লড়াই করেনি? আমাদের সংবিধানে বিসমিল্লাহ ঢুকানো মানে নাকি? মুসলমানদের ওখানে বিসমিল্লাহ ঢুকালে পৃথিবীর আর কোনো শক্তি আছে টেনে বার করবে? যারা আমাদের সংবিধানে বিসমিল্লাহ ঢুকায়া প্রথমে বলে রাখছে আজ থেকে বহু বছর আগে যে আমরা একদিন তোমাদের এটা কায়রা নেব, সেই বিসমিল্লাহ শেখ হাসিনা দুবার ক্ষমতা যাওয়ার পরে তো বিসমিল্লাহ কিছুই করতে পারেনি। ধর্ম জাতি কি রাষ্ট্র ধর্ম ইসলাম কোন সাহসে বাঙালি জাতিকে একটা ধর্মের কাছে ইজারা দেয়? এই বাঙালি জাতির প্রথম ভাষা যেটা সমস্ত পৃথিবীতে সভ্যতার, এই মানব সভ্যতার সবার আগে আমরা বলেছি, oh yeah mankind listen, man is the final truth and there is nothing beyond. আমরা বাঙালিরা বলেছি শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। অত বড় আদর্শিক একটা জাতিকে এই কতগুলো হেফাজত কতগুলো দিয়া তাদের কাছে ইজারা দেওয়া, তাদের কাছে তাদের পায়ের কাছে নত করা, আমাদের জাতিকে অপমান করেছেন শেখ হাসিনা। আমরা জানি না, কেউ কেউ বলছেন দয়া করে ফিরে আসেন, আমরা আপনার সঙ্গে আছি। আমি মনে করি তেলানোর দিন শেষ হয়ে গেছে। আমরা এখন নিশ্চিত হয়ে আছি শেখ হাসিনারা এবং তার সঙ্গে গোপনে যারা সাহায্য করছে, সাধারণ জনগণ কখনো এটা হতে দেবে না। কিন্তু সাধারণ জনগণের নেতৃত্ব নাই। যদি আজকের নেতৃত্ব থাকতো আজকে এটার বিরুদ্ধে প্রতিবাদ হতো, কিন্তু সাধারণ মানুষ হয়েছে গিয়ে গত কয়েক যুগ ধরে আমাদের প্রতিভাবান মানুষগুলো যারা কষ্ট করতো দেশে, তারা বাঙালিতে কত প্রতিভাবান জাতি তার প্রমাণ হচ্ছে আপনারা, যারা দেখেন 7 সমুদ্র 13 নদী পার হয়ে গিয়া দেশে দেশে আপনারা প্রতিষ্ঠা পেয়েছেন, সম্মানের জায়গা পেয়েছেন, অর্থবিত্ত পেয়েছেন। আপনারা কেন পেয়েছেন? কারণ আমরা একটা প্রতিভাবান জাতি। আমাদের বড় একটা যোগ্য লোক দেশে বাইরে চলে এসেছি, যার সুযোগ নিয়ে এই সমস্ত জিনিস উদ্ধার হয়েছে। এখন আমাদের একটাই উপায় হচ্ছে আমাদের জনগণকে যদি আবার জাগানো যায়, এবং সেই জায়গাতে গেলে আমাদেরকে বলতে হবে এই সরকারের কাছ থেকে আমাদের আসার কিচ্ছু নেই, আমাদের কিচ্ছু নেই। আমাদেরকে এখন চারপাশে লড়াই করতে হবে, আবার শুরু করতে হবে 71-এর চেতনা নিয়ে। আমি মনে করে মনাশোনা করে কেন করে কাজ হবে না, কারণ জেনে শুনে যিনি আমাদেরকে ভাড়া দেন, জেনে শুনে যিনি আমাদের গর্তানটা ওদের তলোয়ারের নিচে ফেলে দেন, তাদেরকে আমরা বিশ্বাস করবো কি করে? আমাদের একমাত্র সম্পদ হচ্ছে আমাদের চরিত্র, আমাদের সাহিত্য, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, সব কিছু বিলিয়ে দেবে, এটা তো আমরা হতে দিতে পারি না। অতএব আপনারা দেশে বাড়িতে যেখানে আছে সর্বত্র খবর দেন, জনগণ তোমরা জাগো। ঢাকা শহরে বসা বদমাশেরা আমার দেশটাকে ইজারা দিতে আছে ইয়ের কাছে, বদমাশদের কাছে। আমাদের এর বিরুদ্ধে লড়াই করতেই হবে, আমাদের এই বিরুদ্ধে জাগতেই হবে, আমাদের সমস্ত শক্তি নিয়ে জাগতে হবে। আমরা বলতে চাইলে মারামারি করতে হবে, মারামারি করা একটা অসভ্যতার কাজ, আমরা এখনো ওটার জন্য তৈরি নয়। কিন্তু আমাদের কেউ যদি পুশ করে, আমাদের কেউ মারতে আসলে আমরা ছেড়ে দেবো না। বাঙালি সাংঘাতিক একটা নিরীহ জাতি ছিল, সাংঘাতিক নিরীহ জাতি। এই পাকিস্তানি বদমাশগুলো বুঝে নাই যে বাঙালির জায়গায় বাঙালির সম্মান উপর আঘাত করলে কি হতে পারে। বিনা অস্ত্রে ওদেরকে আমরা আমাদের দেশ থেকে তাড়িয়েছি, আমাদের সৌশক্তি আছে। সুতরাং বন্ধুরা, আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে খবর দেন, তারা হলো তাদের আত্মীয় স্বজনকে, তারা হলো তাদের আত্মীয়, এইভাবে আমাদেরকে আবার নতুন করে জাগাতে হবে। আপনাদের অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় বেলাল বেগ। সুধী মণ্ডলী, আপনারা যারাই এখন অবশিষ্ট আছেন এখানে, তাদের কাছে উদীচী যুক্তরাষ্ট্র কৃতজ্ঞ। আবারও জানিয়ে রাখি, আমরা এই বাংলাদেশের প্রতি দেশপ্রেমের কারণে, দেশের মানুষের প্রতি ভালোবাসার কারণে আজকে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলাম। আমরা জানাতে চাই আবারও শেখ হাসিনা সরকারের কাছে, মুক্তিযুদ্ধের পথে আবার ফিরে আসুন, হেফাজতকে বর্জন করুন, আমাদের 71-এর কথা বলুন,
আমাদের হাজার বছরের সংস্কৃতির কথা বলুন, আমাদের মানুষের স্বাধীনতা। ধন্যবাদ সবাইকে। উদীচী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে